আপনি দেখেন ক্রিকেট বোর্ডে যেটা হলো, আমার কাছে লজ্জা লেগেছে, আপনার কাছে কেমন লেগেছে জানি না, আমি লজ্জা পেয়েছি যে আমার নেতাদের ছেলে, নেতাদের ওয়াইফ, নেত্রীদের ওয়াইফ, নেত্রীদের ভাই, নেত্রীদের ভাগনা, নেতার ভাগনা, তাদেরকে দিয়ে ক্রিকেট বোর্ড করলাম কেন? তো হাসিনা যেটা করেছে সেটাই তো আমরা করলাম। হাসিনা সাকিব আল হাসানের মতো বিশ্বখ্যাত একটা খেলোয়াড়কে তার ব্যক্তিগত চরিত্র কলুষিত করে তাকে এমপি করেছে, মাশরাফিকে এমপি করেছে। তো আমরা কি করলাম? তামিম ইকবালের মতো একটা ভালো প্লেয়ারকে বিসিবি সভাপতি করতে হবে কেন? দেখেন তো আপনি পাকিস্তানে দেখেন, ইন্ডিয়া দেখেন, ওখানে কি কোন রানিং প্লেইং আপনার খেলোয়াড় সভাপতি হয়? এতই কি সভাপতির অভাব? একটা বাচ্চা ছেলে। তামিম তো আমাদের সাথে সামনে বড় হয়েছে। তামিমের বাজারের সাথে, বাবার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যে আকরাম খানের বড় ভাই, ওর সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আমরা একসাথে ফুটবল খেলতাম। নাফিস তামিমের বাবা, ইকবাল খান, ওনার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মানে একেবারে হরিহর আত্মা উনি। উনি ফুটবল খেলতে পছন্দ করতেন, উনি আমাদের কোচিং টোচিং করাতেন, আমাদের থেকে সিনিয়র অনেক। ওনার একটা হোটেল ছিল, খাজা হোটেল, ওই স্টেডিয়ামের পাশে। ওখানে উনি আমাদেরকে ট্রেনিং করিয়ে ওখানে উনি খাওয়াতেন। খুব বড় হৃদয়ের মানুষ ছিলেন উনি। ওনার ছেলেই তো তামিম। এখন তুমি ভালো খেলেছো, শত শত কোটি টাকার মালিক হয়েছো। শেখ হাসিনা পতনের 3 দিন আগেও শেখ হাসিনার সাথে দেখা করে তার সাথে ছবি তুলেছো। এখন তুমি বিএনপি হয়ে গেছো, কোনো অসুবিধা নাই। তোমাকে বিসিবির সভাপতি হতে হবে কেন? কেন আমাদেরকে আওয়ামী লীগের স্টাইলে জায়গা দখল করতে হবে ভাই? জনগণ তো আমাদেরকে দিয়ে দিয়েছে ভাই দেশের সরকারের ক্ষমতা। আমাদেরকে দখল করতে হবে কেন? প্রশাসক নিযুক্ত করতে হবে কেন? আমাদের কি মনে কোনো ভয় আছে যে আমরা এই প্রশাসক নিযুক্ত না করলে এগুলা অন্য কেউ নিয়ে যাবে? এই ভয় যদি আমাদের মনে থাকে, আত্মবিশ্বাস না থাকে, তাহলে তো আমাদের সব দিক থেকে প্রবলেম হবে। আমরা সবসময় সারা রাত ঘুমাতে পারবো না। হ্যাঁ, আমাদের মনে নিয়ে যাবে, আমাদের এই জামাত পথে কিছু করবে, আওয়ামী লীগ তো করছেই। এই ভয় থাকলে তো সরকার দেশ চালানো যাবে না। এই দেশকে তো সামনের দিকে নিতে হবে নির্ভয়। আপনার মনে আছে 75 সালের বোধহয় খুব সম্ভব 12 বা 11ই আগস্টে বোধহয় জেলা গভর্নর নিযুক্ত হয়েছিল বাংলাদেশের 60টা জেলায়, তখন 60টা জেলা ছিল, জেলা গভর্নর নিযুক্ত করেছিল। এই যে কাদের সিদ্দিকী টিদ্দিকী এরা সবাই কিন্তু গভর্নর হয়েছিল, এবং জেলা গভর্নররা 14 না 15 তারিখে ক্ষমতা গ্রহণের কথা ছিল। এই জন্যই তো 15ই আগস্ট হয়েছিল, যে এরা যেন ক্ষমতা নিতে না পারে। এটা একেবারে 100% রাশিয়ান কমিউন সিস্টেম, কমিউনিস্ট সিস্টেম এটা। এই গভর্নরটা হলো ওই জেলার সর্বেসর্বা, সে হলো এখানে ওই জেলার রাজা। 60টা রাজা নিযুক্ত করেছিল। হয়েছে কি? পতন ঠেকাতে পারেছে কি কেউ? পারেনি। তাই আমি অনুরোধ করব আপনার অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির চেয়ারম্যানকে এবং বিএনপির যারা এখনো বিএনপিকে ভালোবাসে, আজকে বিএনপির নেতা যারা ত্যাগী, যারা বিএনপির জন্য এত বছর কাজ করেছে, তারা আজকে খুব খুব মন কষ্ট নিয়ে, ভগ্ন হৃদয়ে দূরে সরে যাচ্ছে ভাই, দূরে সরে যাচ্ছে। এই যে বললাম মীর শাহ আলম, অমুক তমুক, এদেরকে চিনি না, এরা কারা? আচ্ছা, জনাব মারুফ হঠাৎ করে আপনি যে সাইদ আব্দুল্লাহ কে একটা ছাগল কাণ্ড করেছে, ছাগল কাণ্ড রিপোর্ট করেছে, এই জন্য তাকে আপনার উপদেষ্টা করতে হবে, বিশেষ সভাপতি করতে হবে। যখন আমি দেখি এই সাইদ আব্দুল্লাহ তারেক রহমানের পাশে বসে উপদেষ্টা হয়, আর ছাত্র দলের সভাপতি তারেক রহমানের গাড়ির পিছে পিছে দূরায়, বিশ্বাস করেন কষ্ট লাগে। যখন দেখি ববি হাজাজের মতো লোক, যে নিজে তার ওয়াইফের ভোটা ছাড়া পাইবে না, সে মন্ত্রী হয়, তার ওয়াইফ আবার ক্রিকেট বোর্ডের পরিচালক হয়। জি জি, দেখেন এই যে বিএনপি কি আমরা কি কোনোদিন শিখবো না? আমরা কি 1-11 দেখিনি? এই যে 1-11 যে হলো, এই যে মঈন আহমেদ যে 1-11টা করলেন, এবং তারই ভাইরা ভাই যে মাসুদুদ্দিন সিদ্দিকী চৌধুরীকে দিয়ে বেগম জিয়াকে আটক করে, তারেক রহমানকে আটক করে নির্যাতন করা থেকে সবকিছু করলো, বিএনপিকে কোমর ভেঙে দেওয়ার জন্য সবকিছু করলো। আজকে আমরা তাদের এই সেম যারা আছে তাদেরকে বিশ্বাস করছি। আর যারা 30-40 বছর ধরে বিএনপি করেছে, আমাদের মতো যারা বিএনপির জন্য জান দিয়ে দিচ্ছে সবসময়, এখনো দেবো, দিচ্ছি, ভবিষ্যতে আমি তো দেবো, আমাদেরকে কোনো মূল্যায়ন আমাদের আছে? আমরা চাচ্ছি না মূল্যায়ন, কিন্তু যারা দেশে আছে তাদেরকে মূল্যায়ন করা উচিত। কেন করছে না? হাবিবুন নবী সোহেলের মতো লোকের এমপি নমিনেশন হয় না, ঝুলিয়ে রাখা হয়েছে। 400-500 কেস যে খেলো, ইসাক সরকারের মতো লোকের এমপি নমিনেশন হয় না। ভালো ভালো যারা ত্যাগী তাদের হয় না। 70, 80, 90, 80, 100 বছরের মানুষকে আপনি এমপি নমিনেশন দিয়েছেন, তারা আপনাকে কি দেবে? তরুণ প্রজন্মকে যদি আপনি ব্যবহার না করেন, তরুণ প্রজন্মকে যদি আপনি সামনে না আনেন, বা তাদেরকে আপনি জিয়া রহমানের নীতি আদর্শ, খালেদা জিয়ার নীতি আদর্শ প্রচারের জন্য, তরুণরা ছাড়া হবে না ভাই, তরুণদেরকে লাগবে। তরুণরা নিষ্কলঙ্ক ভাবে, নিঃসংক চিত্তে ঝাঁপিয়ে পড়তে পারে মৃত্যুর মুখে। আমাদের বয়স্করা আমরা পারবো না। আমরা চিন্তা করবো, হ্যাঁ আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার ওয়াইফকে ফেলে যাবো, আমার বাড়িঘর কি হবে। ওরা কিন্তু এটা চিন্তা করে না। ওরা সব দেখেন কিভাবে রাস্তায় চলে গেছে। 15, 16, 17, 18 বছরের ছেলেরা অকাতরে গাছ প্রাণ দিয়েছে। তার বিনিময়ে আজকে বিএনপি ক্ষমতায় এসছে। বিএনপি এদেরকে ভুলে গেছে, ওহন তো করতে পারেইনি। জুলাই নিয়ে কথা বললে মনে হয় যেন জুলাই তাদের। বিএনপি কে শিখাতে আসবেন না, বিএনপি রাজপথে থেকে অভ্যস্ত। খুব ভালো কথা। তাহলে আবার আপনার স্পিকার সাহেব, নবনিযুক্ত স্পিকার সাহেব কেন বলেছেন সাংবাদিকদের কাছে 5ই আগস্টের পরে
এইভাবে আন্দোলন যদি আমরা আরো 10 বছর করতাম, হাসিনাকে হটানো সম্ভব হতো না। কি বলেছেন উনি? উনি একজন আর্মি অফিসার, নিজের মুক্তিযোদ্ধা, উনি একজন স্ট্র্যাটেজিস্ট, উনি সেটা বুঝে বলেছেন, বুঝিয়ে বলেছেন। তারপরে যদি আমাদের মনে সন্দেহ থাকে যে 5ই আগস্ট কারা করেছে, আমি ধরে নিলাম আমরা করিনি ভাই, আমরা সমর্থন করেছি কিন্তু করিনি। মির্জা আব্বাস নিজে বলেছেন, আমরা 28 অক্টোবর প্রাণ ভয়ে দাঁড়াতে পারিনি, গুলির ভয়ে দাঁড়াতে পারিনি। সত্য কথা বলেছেন, আমি স্যালুট দিই তাকে। আমি তাকে দোষ দিই না ভাই। প্রাণ ভয় পাওয়া ভয় খারাপ কিছু না। আপনি প্রাণ ভয় পাবেন, আমি প্রাণ ভয় পাই। এটা কোনো অপরাধ না বা এটা লজ্জা পাওয়ার কিছু না। সবাই কিন্তু যখন দেখি যে সুলতান সালাউদ্দিন টুকু যুব সম্রাট নামে পরিচিত, যুব দলের সভাপতি, যুব সম্রাট নাকি বাংলাদেশের, তখন দেখি স্লোগান দিচ্ছেন মিছিলের মধ্যে, মিটিং এর মধ্যে, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না, বুলেট বোমা। পর মুহূর্তে পুলিশ আসছে বলতে উনি দৌড় দিয়ে পালিয়ে গেলেন। সেই টুকু এখন এমপি মন্ত্রী। এটাই দুঃখ লাগে যে তারেক রহমান কি এত বছর পরে, এত বছর লন্ডনে থেকে উনি কি এগুলো দেখেননি? উনি তো সব জানেন, উনি সবকিছু খেয়াল করেন। ওনার আশেপাশে যে চাটুকার গোষ্ঠী গড়ে উঠেছে, সেই চাটুকার গোষ্ঠী তো শেখ হাসিনার পাশেও ছিল। বেগম খালেদা জিয়া চাটুকার গোষ্ঠীকে উনি কোনোদিন সুযোগ দেননি, ক্যাপ্টেন মারুফ দিতেন। জি, বিএনপির দুর্দিন আবার আসবে না? আসবে তো, সবারই আসে। সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। এই ডক্টর জাহিদুর রহমান তার স্ত্রীর ফেসবুক স্ট্যাটাস গুলো যদি দেখেন তার বিরুদ্ধে, যদিও এই দাম্পত্য জীবন নিয়ে আমরা কখনো কথা বলিও না, বলবো না, বাট কিছু কিছু অভিযোগ আছে। মানে তার স্ত্রী বলতেছে যে আমি খুন হয়ে যেতে পারি। মানে এটা তো ক্রিমিনাল কেস, এটা নিয়ে তো কথা আমরা বলতেই পারি। এটা তো মানে স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় না। তো এই হচ্ছে একজন মানুষ, তাকে বানিয়েছে উপদেষ্টা সাইদ আব্দুল্লাহ, যে মানুষের ঋণ খেলাপি ধরে, যে বিএনপির এত ঋণ খেলাপি সে কিছু বলে না। আচ্ছা, একটা সাধারণ বিষয় বলি, সেটা হচ্ছে যে মেজর হাফিজ বলছিল যে গণভোটে আমরা রাজি হইছি, কারণ গণভোটে রাজি না হইলে আমাদেরকে মানে ইউনূস সাহেব নির্বাচন দিত না। এখন আপনারা জনগণকে বলতেছেন আমরা গণভোটের পক্ষে, আমরা ক্ষমতা এলে গণভোট বাস্তবায়ন করব। একটা পর্যায়ে বলেছেন যে গণভোটে আপনারা হ্যাঁ রায় দিন। ভালো কথা, পাবলিক মনে করছে আরে এই তো জুলাই সনদের পক্ষের সরকার। দ্বিতীয়ত দ্বিতীয়ত তারেক রহমান এই যে বলছিল, আপনার খেয়াল আছে একটা ফেসবুক স্ট্যাটাসে, যে এমন সংকটকালে মায়ের স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। খেয়াল আছে না ফেসবুক স্ট্যাটাসটা? জি, 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 উনি বলেছেন। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যে এখন কি জনগণ প্রতারিত হলো? কিভাবে প্রতারিত হলো? জনগণকে জিয়া পরিবারকে সামনে রেখে ভোট চাওয়া হলো। পাবলিক বলল আচ্ছা জিয়া পরিবার বিশ্বাসযোগ্য, ভোট দিল। এখন পাবলিক ভোট দিয়ে দেখে ক্ষমতা আসলে জিয়া পরিবারের কেউ নাই, ক্ষমতা হচ্ছে সালাউদ্দিন সাহেব। পাবলিক চিন্তা করলো জুলাইয়ের পক্ষের শক্তি, ভোট দেওয়ার পরে এখন দেখে বলতেছে যে আমরা তোমাদেরকে ধোকা দিয়েছি, তারা জুলাইয়ের পক্ষের না। তাহলে জনগণ কি ধোকা খেলো? আর জনগণকে ধোকা দিয়ে বিএনপি আসলে কয়দিন টিকতে পারবে? আবার তো নির্বাচন আসবে। বিষয়টা আমি আসলে ধোঁকা হিসেবে দেখি না বিষয়টা, কারণ এখানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করেছে। ওই সময় আমরা আলাপ করেছি এবং কিছুটা রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত, এই জন্য এটা বেশি আলাপ করতে চাই না। কোন পরিস্থিতিতে উনি আসতে পারছিলেন না, তারপরে প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে ওনার সাথে আশ্বস্ত করার পরে উনি আসলেন এবং বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কাউকে এত বেশি হাই সিকিউরিটি, এমনকি ইউএস প্রেসিডেন্ট যখন এসেছিলেন তখন এই সিকিউরিটি দেওয়া হয়নি সেনাবাহিনীর পক্ষ থেকে, এবং রাষ্ট্রের সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে, নিরাপত্তা দিয়ে তারা ওনাকে আনা হয়েছে, যেহেতু উনি জীবনের আশঙ্কা করছিলেন এবং জিয়া পরিবারের এখন একজন সদস্যই বেঁচে আছেন এবং তার উপরে দল এবং দেশ আশা করছে, দেশ তাকিয়ে আছে, তারপরে উনি এসেছেন। এবং আমার কাছে মনে হয় এখানে কিছু একটা আছে, কোন একটা আন্ডারস্ট্যান্ডিং সালাউদ্দিন সাহেবরা পার্শ্ববর্তী দেশের সাথে বা কোনো বিদেশের সাথে করেছেন, যেটা হয়তো তারেক রহমান নিজেও বলতে পারছেন না, হতে পারে। কিন্তু আমার মনে হয় একটা সময় পরে কিন্তু মানুষের জীবন কিন্তু একটাই। আপনি যদি বেঁচে থাকেন, আপনার জীবন এবং ইজ্জত সম্মান নিয়ে যদি বেঁচে থাকেন তাহলে আপনার জীবন। আর যদি ইজ্জত সম্মান বিহীন ভাবে বেঁচে থাকেন, আপনার কোনো জীবন নাই। এটা মানুষের জীবন না, পশুর জীবন হয়ে যায়। এটা কোনো মূল্য থাকে না। তাই আমি অনুরোধ করব, দেখেন আমি এই শেষ করে দিব, আমি এখনই যেতে হবে আমাকে একটু। এই যে আপনি যে এত বছর কাজ করেছেন, আমি কাজ করেছি, আপনি কি টেলিফোন পেয়েছেন তারেক রহমানের একটা? পেয়েছেন? দরকার নেই, আমি আশা করি না, দরকার নেই। না, আমি তো বুঝছি দরকার নাই। আপনি তো চাচ্ছেন না। কিন্তু একটা সৌজন্য ফোন কি পেয়েছেন? লন্ডনেই তো ছিলেন। যে মিশন সাহেব আপনার কাজ আমার কাছে, আপনার গুলো আমি দেখি, আপনি থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনি যে দেশের জন্য করছেন জনগণ। পেয়েছেন? পান নাই তো। কিন্তু যারা বাকশালের মতবাদ প্রচার করতে, করতে ফেনা তুলে ফেললো সারা জীবন, এই কায়সার পান্না, এই যে আনিস আলমগীর, এই কথা কামাল, তারা টেলিফোন পায়, ঈদের শুভেচ্ছা পায়। তারপরে
যমুনাতে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঈদের দাওয়াত পায়, আবার তাদের কেউ কেউ আবার এখন আবার উপদেষ্টা হয়। তাহলে বিএনপির যারা কাজ করে বিএনপির জন্য, গাড়ি পিছনে যারা দৌড়াই আমরা, তাদের আচ্ছা কি শিক্ষা হওয়া উচিত? আচ্ছা আমাদের মারুফ, কি শিক্ষা হওয়া উচিত? আপনার তো সময় নাই, তারপর একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে আমাদের প্রবাসে প্রচুর সাংবাদিক ছিল না যারা দেশ থেকে জীবন ভয়ে বাইরে পালিয়ে গেছে? আসিল তো অনেক। জি জি। ক্ষমতায় আসার পরে বিএনপি এমন লোককে প্রেস সেক্রেটারি বানাইলো, এ লোক বোবা, কথা বলতে পারে না। আপনি নাইমুল ইসলাম খানকে আমরা খারাপ বলতে পারি, সে শেখ হাসিনা কোনো কাজ করলে এটার পক্ষে 101টা যুক্তি দেখাইতো। ডক্টর ইউনুস কোনো কাজ করলে এটার পক্ষে শফিকুল ইসলাম প্রেস সেক্রেটারি 101টা যুক্তি দেখাইতো। তারেক রহমানের প্রেস সেক্রেটারি কই? সে কথা বলতে পারে না কেন? সে কেন সরকারের পক্ষে একটা বয়ান উৎপাদন করতে পারে না? এটা কি ভাই? এটা কি সরকার? এটা তো বুঝতে পারছি না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রী কথা বোবা, প্রেস সেক্রেটারি বোবা, সবাই বোবা। না, কারণ কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর কারণ বোবা বক্তব্যগুলো শত্রু দিচ্ছে, নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যগুলো দিচ্ছে অন্য কেউ। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলার কথা, তেল নিয়ে যে সংকট কি হবে, এটা বলছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান, কালকে দেখলাম। উনি কি কোন ক্যাপাসিটিতে এই ব্যাপারে কথা বলে? আবার আইনের ব্যাখ্যা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করছে আরেকজন। কারণ আমার এখানে শেষ কথাটা বলি, আজকে খুব কষ্ট লাগে যে বিএনপির যে দায়িত্ব করা উচিত, যেটা করা উচিত বিএনপি, যেটার জন্য ক্ষমতায় গিয়েছে বিএনপি, যেটার জন্য কষ্ট করেছে বিএনপি, যেটা নীতি আদর্শ, সেটা আজকাল জামাত আর এনসিপি করছে। আর আওয়ামী লীগ যেটা করা উচিত এখানে বাংলাদেশে করা উচিত, করবে, থাকলে করতো, এটা বিএনপি করছে। কেন কেন আজকে এই অধ্যাদেশগুলো বাতিল করতে হলো? অধ্যাদেশগুলো আপনি ইয়েতে রাখতেন যে আমরা একটা আলোচনা করব, এটাকে স্ক্রুটিনি করব, আমরা 6 মাস সময় নিলাম। টেক টাইম, টেক স্পেস। আপনি বাতিল করে দিলেন কেন? এই অধ্যাদেশগুলো, প্রত্যেকটা অধ্যাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা আপনি যে নামগুলো বললেন, এই একটা অধ্যাদেশ বাতিল হওয়া মানে এটা জনগণের আশায়, যে আপনি বললেন আশা হতো, জনগণ কি ব্লাফ খেলো, জনগণ কি তাহলে ধোঁকা খেলো, সেরকম মনে হতে পারে। আমরা কিন্তু সবাই মনে করি জনগণ আমাদের সাথে আছে, আওয়ামী লীগও বলতো আমাদের সাথে আছে। আবার জনগণ যখন 10 লাখ লোক, যখন 20 লাখ লোক যখন তাদের বঙ্গভবন মুখে যখন হাঁটা শুরু করলো, তাকে শেষ করে ফেলবে, এখান থেকে যেতেই হবে, তখন কিন্তু উনি পালিয়ে গেলেন। জনগণ কিন্তু ওনারই ছিল। একদিন আগেও বলেছেন আমার জনগণ আমাকে ভোট দিয়েছে। সবাই কিন্তু মনে করে জনগণ আমার। ঘরের বউ যখন সবাই মনে করে আমার, ঘরের বউকে অন্য কোনো যাচ্ছে কিনা কেউ জানে না, কোনো ধারণা নাই। খালি বলে যে আমার ওয়াইফ, আমার কন্ট্রোল। ভুল। কখন কন্ট্রোল লুজ হয়ে যাবে, কখন চলে যাবে, এই জন্য আমি অনুরোধ করবো, অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেদের লোকজনকে মূল্যায়ন করেন। যারা অতীতে আপনাদের সাথে বেইমানি করেনি তাদেরকে আপনারা দূরে ঠেলে দিয়েন না। যারা বেগম জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, জিয়াউর রহমানকে শ্রদ্ধা করে, জিয়াউর রহমানকে তারা মানে, তাদেরকে কাছে আনার চেষ্টা করেন। বিপদ হলে এরাই থাকবে। এই জাহিদুর রহমান টমান সাহেবরা, সাইদ আব্দুল্লাহ একটাও থাকবে না, পালাই যাবে। তাদেরকে ধরলে বলবে আমরা কি বিএনপির নাকি? আমাদেরকে নিচ্ছে চাকরি হিসেবে, ভালো লোভনীয় পোস্ট পাইছি, আমি কাজ করছি, আমি তো চাকরি করি কোন জায়গাতে। কি বলবেন আপনি? কিছু বলেন নাই। আর বিএনপির যেগুলো আছে, আমরা যারা বিএনপি সাপোর্ট করি, তোর ডিএনএর ভিতরে বিএনপি, তুই সারা জীবন বিএনপি করে আওয়ামী লীগের গালাগালি করছিস, পরে ছাড়বো না। এই বিপদ নিয়ে আমরা কিন্তু থাকতে হবে, কিন্তু তারপরেও আমরা আদর্শ নীতি ছাড়বো না। আমরা সত্যের কথা বলবো, আমরা মিথ্যা কথা স্বীকার করবো না, দেশের ক্ষতি হোক এরকম কিছু করতে দেবো না ইনশাআল্লাহ। এটা আপনার কাছে আমার অনুরোধ, আপনি ওইটা করেন আমি জানি, এবং করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ নিশ্চয়ই আমাদের এই ত্যাগ তিতিক্ষা দেখবেন, দেখছেন। ধন্যবাদ। আমিন। ক্যাপ্টেন মারুফ রাজু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।